সংসদে দেখতে পাচ্ছি তার গ্রিপটা কম। সংসদে তার গ্রিপটা কম। যেমন সংসদে একজন বলে বসলো জামাতের কি করতে হবে, নিবন্ধন বাতিল করে দিতে হবে। এই সংসদে ৭১ নিয়ে তো প্রতিদিনই কথা হয়। আর একজন আবার বলে দিল যে খালি নিবন্ধন বাতিল না, মানে জামাতেরকে রাজনৈতিকভাবে, এবং সেগুলো কিন্তু সব পথধারী লোকেরা, রাজনৈতিকভাবে জামাতকে নিঃশেষ করে দিতে হবে। তার পরিপ্রেক্ষিতে আজকে আমার বন্ধুবর পার্লামেন্টে একটা সুন্দর কবিতা শুনাইছে। তো আমি দেশের মানুষের জন্য এই কবিতার একটু ব্যাকগ্রাউন্ড তো ওনার বলার সুযোগ হয়নি সংসদে কম সময়, সেজন্য বলে দিই। এই কবিতার নাম ছিল একটা সৈনিকের দোয়া, সৈনিকের দোয়া। এবং কবিতাটা যে লেখছে টার্কির, সেই সময় 1912 সালে তার নামও ছিল জিয়া, তার নাম ছিল জিয়া। এবং এই কবিতাটা লেখা হয়েছিল বলকানের সময়। সো এই বলকানের সময় কবিতাটা কি লেখা ছিল, যে আমাদের মিনারাতগুলো হচ্ছে আমাদের জন্যে কি ব্রেনেড, গম্বুজগুলো হচ্ছে আমাদের হেলমেট, আর মসজিদ হচ্ছে আমাদের ব্যারাক, আর সমস্ত ধর্মপ্রাণ মুসলমান হচ্ছে আমাদের সোলজার। এই 4 লাইনের হচ্ছে এই কবিতাটা। এই কবিতাটাই এরদোগান সাহেব 1997 সালে বললেন। কোথায়? ইস্তাম্বুলে। বলার সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করা হলো। তখন সে কিন্তু ইস্তাম্বুলের মেয়র, তার মেয়রের পদ চলে গেল এবং তাকে রাজনৈতিকভাবে রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করা হলো। আল্লাহর কি ইচ্ছা আজকে দেখেন যে সে এরদোগানই ক্ষমতায় আল্লাহ রাখছে এবং খুব ভালো মতো রাখছে। এই কথাটা এই মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে এই জন্য বললাম, দেখেন জুলাই ছিল কি, জুলাই একটা আদর্শগতিক, আমরা বলছি কি রাষ্ট্র মেরামত। আপনি যদি আসেন দেখেন আজকে যে বাজেট সারা পৃথিবীতে কিভাবে হয়, সংসদ সদস্যরা তারা কোথায় থাকবে, স্থায়ী যে কমিটি করে দেওয়া হবে মন্ত্রণালয় স্থায়ী কমিটি, সেই মন্ত্রণালয় স্থায়ী কমিটির ড্রাফট পেশ করবে ওই কে সেক্রেটারি, সেই ড্রাফট নিয়ে বিরোধী দল এবং সরকারি দল নিয়ে ওই কমিটিতে আলোচনা হয়ে অ্যাপ্রুভ হয়ে তারপর সেক্রেটারিয়েটের কাছে যায়। আর আমাদের দেশে কি, আমাদের দেশে 73 সাল থেকে আজ অবধি সচিবালয়ের সচিবেরা কোনো মন্ত্রীকে মানুষই ভাবে না, ওই জন্য সচিবালয়ে কিন্তু সচিবরা দাবিও করে ফেলছিল আমাদের গাড়িতে ফ্ল্যাগ দিতে হবে। এবং এই যে বাজেট দেওয়া হয়েছে, বাজেটের সাথে এরকম বস্তাবন্দি বই দেওয়া হয়েছে এবং প্রতিটা আবার একটা জুটের ব্যাগে, এটা কেউ পড়ে দেখবে না। এবং 1 মাস সময়ের মধ্যে, কারণ কি আপনাকে 1 জুলাইতে কিন্তু বাজেট পাস করতে হবে। তা আপনি এই যে বাজেটটা দিলেন, বাজেটটা তৈরি করে দিচ্ছে কে আমলারা, যে আমলারা গত 55 বছরের এই দেশটাকে আজকে এই কঙ্কালসার তৈরি করছে। সেখান থেকে আপনি মাননীয় প্রধানমন্ত্রী শুনলেন না। দ্বিতীয় কথা, 55 বছরের ধার করে বিরিয়ানি খাওয়ার মতো বাজেট, মানে ঘাটতি সবসময় বেশি, যে ঘাটতি কোথায় থেকে মেটাবো তার কোনো সংস্থান থাকে না। এবারেও কিন্তু এবার আসেন জুলাই সনদ, এই সংসদে দাঁড়ায় কি আমাকে শুনতে হবে এই কথা, ভোটে গেছি, যদি ভোটে না যেতাম গণভোটে তাহলে তো পার্লামেন্টে ইলেকশন দেওয়া হতো না। এটা কি পার্লামেন্টে দাঁড়াইয়ে বলার কথা, যখন প্রতিটা সদস্য, আমি কিন্তু এখানে একটা জিনিস দেখেন যে বিএনপি জামাত না, প্রতিটা সদস্য যখনই দাঁড়ায় তার জীবনের বর্ণনা দেয়, সবার চোখে পানি ছলছল করে। ইলিয়াস আলী সাহেবের যে ঘটনা, আপনি খালি চিন্তা করতে পারবেন যে এইটা তার পরিবার কিভাবে, এই যে জিয়া যেভাবে হত্যা করছে, এটাকে কোনো জীবিত ওয়াইফের এবং তার বাচ্চাদের জন্য এটা মানসিক কতখানি ট্রমা। আচ্ছা, আমার বাবাকে হত্যা করা হলো, আমার মাকে তিলে তিলে হত্যা করা হলো, আমার ছোট ভাইকে হত্যা করা হলো, আমাকে দেশেই থাকতে দিলেন না। এবং এটাও তো একটা, আমার কাছে মনে হয় ওনার এটা তো এক্সটেন্ডেড লাইফ। ভাইও বোধ বলবেন এটা তার এক্সটেন্ডেড লাইফ, তার বাচ্চার কথা না, ওনার কথা। আমি যদি এখন প্রতিশোধ নিই তাহলে কি হবে, এখানে প্রতিশোধের কথা না। তাহলে আপনি তখন সাফারার, আপনাকে প্রতিশোধ নিতে বলেনি। কিন্তু এই যে 55 বছরের ভাঙা পচা গলা সমাজ ব্যবস্থা, এটাতে তো আপনাকে ভাঙতে হবে। এবং সে ভাঙার জন্য কি ছিল, জুলাই সনদে আপনি ভোট চাইছিলেন, সে আপনি জুলাই সনদটাকে কেন বাস্তবায়ন করলেন না? আচ্ছা, করেননি। আজকে 100 দিনের মধ্যে আপনি কোনো দিচ্ছেন ভাই, আপনি 100 দিনের মধ্যে আপনি কোনো রূপরেখা দিয়েছেন এইভাবে জুলাইয়ের এগুলো আমি বাস্তবায়ন, কারণ ওই যখন বাস্তবায়ন করেননি তখন কিন্তু বলে দিচ্ছেন বাস্তবায়ন। কিন্তু আবার একটা জিনিস বলে দিই, মেনগুলো বাদ দিয়ে অন্যগুলো করছেন। যে মেনগুলো কীভাবে করবেন, কেমন করে করবেন, সে কথা কিন্তু এখন পর্যন্ত আসলেন না। তাহলে আপনি কি গতাগণিক রাজনৈতিক ধারায় ফিরে যেতে চান? আমাদের কাছে সবচেয়ে বড় কথাটা যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে চীন সফরে গেছেন। আমি গতকালকেও এক জায়গায় বলছি যে আমি 2টা এক্সট্রা রাকাত নামাজ পড়ে যদি
আমি বুঝি জানি যে আমার মাননীয় প্রধানমন্ত্রী একটা প্রতিরক্ষা চুক্তি করে আসছেন, কার সাথে? চীনের সাথে। কেন কথা বললাম? ওনার জীবনটাই না হলে রিস্কের মধ্যে পড়ে যাবে। এই গ্রিপটা তার হয়তো সময় লাগবে, কিন্তু এই প্রতিরক্ষা চুক্তি করে আসলে সংসদে তার গ্রিপটা বাড়বে। সেই 17 বছর হয়তো ফোনে ফোনে অনেক কিছু শুনছে, কিন্তু প্র্যাকটিক্যালি সে দেখতে হবে কারা কারা মুনাফেক তার দলের মধ্যে আছে, কারা কারা এই ভারতীয় আধিপত্যবাদকে এখনো জিয়ে রাখছে, কারা কারা তার জন্য শত্রু, দেশের জন্য শত্রু, এদেশের মুসলমানের জন্য শত্রু। এবং আরও একটা জিনিস চিন্তা করেন, আপনি বাজেট দিচ্ছেন, অর্থমন্ত্রী বলতেছে এদেশের ইকোনমিকে মেরামত করতে আরও অ্যাটলিস্ট 2 বছর লাগবে, তাই বলছেন না? আপনি বাজেট থেকে আবার বললেন 1 লক্ষ কোটি টাকা আমি ব্যাংক থেকে ধার নিব, যেখানে গতকালকে আপনি ব্যাংকে আবার 9,000 কোটি টাকা ছাপায় এক ব্যাংকে দিচ্ছেন। তো ব্যাংক মানে তো আপনি তো বলতেছেনই যে, শুনেন, যার গায়ে রক্ত নাই তার গায়ে থেকে আপনি রক্ত দিবেন কি? জাবেরের মা কি বলছে? আমি যখন বাচ্চাটাকে পাইছি তার গায়ের কোনো রক্ত ছিল না, গুলি বের হয়ে যে তার যদি সেই সময় প্রপার ট্রিটমেন্টটা হতো হয়তো বাচ্চাটা মারা যেত। শহীদ জাবেরের মা কি বলছে? তার গায়ে কোনো রক্ত ছিল না। আমার ইকোনমিতে রক্ত নাই তো। এই আমি শেখ হাসিনাকে এমনি বলছিলাম ব্লাড স্কুইজার, সে হচ্ছে রক্তচোষা বাদুর, সে হচ্ছে ভ্যাম্পায়ার। সে কি? সে বাংলাদেশ নামক যে মানুষটা ছিল তার রক্ত চুষে খেয়ে ফেলে দিচ্ছে। সেইখানে আপনি পাম্পিং করে 1 লক্ষ কোটি টাকা বাজেটের জন্য নিবেন কোথায় থেকে রে ভাই? আচ্ছা, দ্বিতীয় কথা, আমরা জাকাত ভিত্তিক, আমি কিন্তু খুব খুশি হয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যখন আহমেদুল্লাহ সাহেবকে ডাকছিলেন। জাকাত ভিত্তিক অর্থনীতি 2 লক্ষ কোটি টাকার মতো আমাদের জাকাত আসে। এই টাকাটা কিভাবে ইউজ করা যায় মাননীয় প্রধানমন্ত্রী কথা বললেন। এই আমলারা, আমি মাঝে মাঝে গালি দিই, আজকে গালি দিচ্ছি না, এই আমলাদের হাতে যতদিন ভাই এগুলো থাকবে, আপনি আজ পর্যন্ত দেখাতে পারবেন না 1972 সাল থেকে আজ পর্যন্ত মোট যে এডিপি হয় তার 47%-এর বেশি বাস্তবায়ন হয়েছে। সব সময় 53-56% টাকা ফেরত চলে যায়। আপনি আমলা নির্ভর হয়ে এখনো করতেছেন। আপনি তাহলে রাষ্ট্র সংস্কার কোথায় যাবে? আপনি বলছেন ইউ হ্যাভ এ প্ল্যান। প্রথম প্ল্যানটা হওয়া উচিত কি? রাষ্ট্র সংস্কার। আপনি কোন কোন জায়গায় সংস্কার করবেন? বাজেটে সেটা কোথায় আছে? বাজেটে সেটা কোথায় আছে? মোশাররফ সাহেব, আপনি দেখছিলেন যে শাহরিয়ার কবির একই সাথে তিনি প্রশ্ন তুলছিলেন যে জুলাই সনদ নিয়ে, উনি একই সাথে প্রশ্ন তুলছিলেন সরকারের 100 দিনের কার্যক্রমের মধ্যে বেশ অনেক পিছনের ইতিহাসে চলে গেছেন এবং বর্তমানে এসেছেন। ব্যাংকে টাকা নাই, তারপরেও উনি বলছিলেন যে মানে কিসের ভরসায় এত বড় বাজেট দেওয়া হলো, আবার ব্যাংকে টাকা নেই, সেখানেও 9,000 কোটি টাকা ব্যাংকে ছাপিয়ে সরকার দিচ্ছে। মানে এগুলো দুর্বলতা, তারা এটা ধরতে চাচ্ছে। ধন্যবাদ। আপনি কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে জুলাই সনদের আগে আমরা 2016 সালে, শাহরিয়ার ভাই নিশ্চয়ই জানেন, 2016 সালে বেগম খালেদা জিয়ার উপকল্প 2030, এইখানে যে ইনক্লুসিভ পলিটিক্স, ইনক্লুসিভ সোসাইটি অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন, এই কথাগুলি বলেন। এবং তারপরে এটা 27 দফা এবং 2022 এবং 2023-এর 13ই জুলাই এসে দাঁড়ায় এটা 31 দফা। প্রায় 40-42টা দল মিলে এই 31 দফাটা প্রণয়ন করেন। তো এখানে শেখ হাসিনা চলে যাওয়ার পরপর এখানে 31 দফার অনেক কিছু অপ্রাসঙ্গিক হয়েছে, আবার নতুন কিছু দফা প্রাসঙ্গিক হয়েছে। তো আমি মনে করি যে বিএনপির যে 31 দফা আছে এখানে তো কতগুলি প্রস্তাবনা আছেই, আর বিএনপির নিজস্ব ইস্তিহার আছে এটা। আর জুলাই সনদ সম্বন্ধে প্রধানমন্ত্রীর যে বক্তব্যটা সেটা হচ্ছে যে আমরা যেটা স্বাক্ষর করেছিলাম বৃষ্টিতে ভিজিয়ে ছাতা ধরিয়ে, আমরা এটা অবশ্যই লাইনে লাইনে বাস্তবায়ন করব। তিনি অক্ষর অক্ষরে বলেছেন, আমি মনে করি লাইনে লাইনে বাস্তবায়ন করলেই তো হয়। আপনার উপস্থাপনার শুরুতে আপনি বলেছেন যে বিএনপি তার ইস্তিহারের যে ওয়াদাগুলি আছে, অঙ্গীকার আছে, এইগুলি অলরেডি বাস্তবায়ন করা পাইলট এবং প্রি পাইলট হিসাবে তারা শুরু করেছেন। কৃষক কার্ড এবং যেমন ধরুন ফ্যামিলি কার্ড, এইগুলি। এবং এই এত দ্রুত কোনো গভর্নমেন্ট 100 দিনের মধ্যে এইগুলি বাস্তবায়নে হাত কখনই দেয় না। এটা আরেকটু প্রিপারের সময় নেওয়া দেয়, সময় লাগবে। তারাও সময় নিচ্ছেন, এটা পাইলট এবং প্রি পাইলট। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে বিএনপি জুলাই সনদ এবং রাষ্ট্র মেরামতের কথাটা ভুলে যায়নি। এবং আমরা যেহেতু এখানে আলোচনা করছি, যদি কোথাও কিছু একটু বিস্তৃত হয়েও থাকেন তাহলে এগুলো শুনে অন্তত তারা আরও তড়িৎ ব্যবস্থা নেবেন নিশ্চয়ই। এবং আমি শাহরিয়ার ভাইকে আমি তাকে একজন দেশপ্রেমিক মানুষ হিসেবেই মনে করি। এবং তিনি যে কথাগুলি স্মরণ করিয়ে দিয়েছেন, এটা ওনার নিজের যতটা কাজে না লাগবে, আমি মনে করি পার্টি ইন পাওয়ার তার অনেক বেশি কাজে লাগবে। এবং আমাদের এই যে ন্যায্যত যে সমালোচনাটা গভর্নমেন্টের, এটা জারি রাখতে হবে। আমি এটার জন্য তাকে অবশ্যই ধন্যবাদ জানাবো।
যে এই সমালোচনাটা জারি রাখতে হবে, কারণ গভর্নমেন্টের যে মন্ত্রিপরিষদ এবং গভর্নমেন্টের যে উপরিকাঠামোতে যে কয়েকজন মানুষ থাকেন দল থেকে, আর বাকি পুরোটাই তো আমলাতন্ত্র রিয়েলি আমলাতন্ত্রের যে ঘোড়া, এটা কন্ট্রোল করা খুবই কঠিন বিষয়। কারণ আপনাকে আমলাতন্ত্র কিভাবে আপনাকে স্লো করিয়ে দিবে। আপনি দেখা গেল মন্ত্রী একটা জিনিস আজ থেকে 1.5 মাস আগে একটা জিনিস বলছেন, এই ফাইলটা পেশ করুন, সে 1.5 মাস ধরে সচিব থেকে যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, অতিরিক্ত সচিব থেকে যুগ্ম সচিব, যুগ্ম সচিব থেকে আবার ডিএস থেকে যুগ্ম সচিব, আবার সচিব পর্যন্ত খালি লিখে আলোচনা করুন, কিছুই বলে না, পেশ করে না মন্ত্রীর কাছে, কারণ মন্ত্রীর কাছে দিলে এটা ডিসিশন হয়ে যাবে। সে এইরকম একটা ফাইলের আমি নমুনা দিতে পারবো যে আজকে 1.5 মাস ধরে মন্ত্রী লিখছেন, পেশ করুন, এটা তো পেশ করবে ডাইরেক্ট মন্ত্রীর কাছে। 1.5 মাস ধরে তারা শুধু নিজেদের মধ্যে আলোচনা করুন, চালাচালি করে, এবং প্রতিটা ফাইলের পেছনে একবার মন্ত্রী লিখে দেওয়ার পরে এটা কি বারবার মনে থাকবে তার ডেইলি? আর কোনো কাজ নাই? গিয়ে নিয়ে একটা ফাইল বা 2টা ফাইল বা 3টা ফাইল নিয়ে বলবেন যে এটা কেন পেশ করা হয় না? এবং এইটাই হয়, এইটা প্রতিটি গভর্নমেন্টে হয়, আমি আপনাকে বলছি। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এইটা যে হয়, এটাকে আপনি ঠেকাবেন কিভাবে? তাইলে এটার জন্য কিছু লোককে ফায়ার করতে হবে, ফায়ার করলে আমার ভাই বলবে, আগামী পরশুদিন এসে বলবে, অমুক আমলাকে ফায়ার করলেন কেন? এইটা তো কি বলে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি, এটা তো বলে না, এটা তো শক্তিশালী আমলা বলে, আমলাতন্ত্রের স্বাধীনতা দিতে হবে। আমি আপনাকে বললাম কতগুলো প্রবলেমের কথা। তো এই জন্য আমি আপনাকে বলছি যে রাষ্ট্র মেরামতের প্রশ্নে আমি মনে করি যে প্রধানমন্ত্রী আরও দেখছেন একটু, আপনি দেখেন অর্থ মন্ত্রণালয়ে 4জন সচিবই আওয়ামী লীগ আমলে রয়ে গেছে। আপনি এখান থেকে যে খুব রাষ্ট্র মেরামতের সাথে সম্পর্কিত বাজেট আপনি আশা করেন কিভাবে? এত সব হাসিনার দোসর। তো এই জন্য আমি একটা বলছি যে সবাই মিলে আমরা এই একটা ঘরে, যেমন আমরা 4 ভাই থাকলে যেমন আমরা সংসার চালানোর ক্ষেত্রে তর্ক করি, বিতর্ক করি, সব শেষে আমরা সংসারটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি। আপনি পার্লামেন্টটা, আমি মনে করি যে এখন যে পার্লামেন্ট আছে স্বৈরাচারবিহীন পার্লামেন্ট, ফ্যাসিস্টরা যে 17 বছরে যে আমাদের যে ধ্বংস করে দিয়ে গেছে, 17 বছর যদি আমি মনে করি রাজনীতিটা থাকতো, তাহলে এখন যে অনেক লোক আছেন যারা এইবার সদস্য আছেন, এরা আর 2 টার্ম আগেই তারা ইলেকশন করাকে বাদ দিয়ে দিতেন। আর যারা 80, 82, 85 বছর বয়সে যারা এমপি হয়েছেন, এরা 2008-এ এমপি 8-14 পরেই ছেড়ে দিতেন। 14 সালে একটা নির্বাচন হলে, 18 সালে একটা নির্বাচন হলে, তাহলে তো অনেক কিছু অন্যরকম হতে পারত, অনেক রকম হতে পারত, ছেড়ে চলে যেতেন। আমি পরিষ্কার বুঝতে পারছি আপনার। আরেকটা নতুন, আমরা যে নতুন পার্লামেন্টে যে নিউ এক্সপার্ট যেটা আমরা পাওয়ার কথা ছিল, এই নিউ এক্সপার্ট তো আমরা পাই নাই। পার্লামেন্টের যে নেতৃত্ব, পার্লামেন্ট কেন্দ্রিক যে নেতৃত্ব বিকশিত হইতো, এই নেতৃত্বগুলি তো আমরা পাই নাই। আজকে ধরুন শহীদুল ইসলাম বাবুল যে পেছনে বসছে, ওর সেকেন্ড কাতারে চলে আসতো। এই জন্য আমি একটু বলছি যে 17 বছর একটা পাথর সময় আমরা কাটিয়েছি। এই পাথর সময়কে দ্রুত, পাথর সময় থেকে আমাদের উত্তরণ দরকার। আমাদের পার্লামেন্টারি ফর্মে দরকার, গভর্নমেন্টে দরকার, লোকাল গভর্নমেন্টে দরকার, আমাদের সোসাইটিতে দরকার। এবং আমি মনে করি যে দ্রুত প্রত্যাশা পূরণের একটি সরকারকে কিভাবে কাজ করতে দেওয়া যায়, কিভাবে সহযোগিতা করা যায়, এইটা হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য এবং প্রত্যাশা হচ্ছে সবার। অসংখ্য ধন্যবাদ শাহরিয়ার কবির। আপনার কাছে আমার একটা প্রশ্ন, এই শাসনকালটাকে আপনাকে একটু মূল্যায়ন করতে বলবো এই কারণে, মানে আজকে যেই 24 তারিখ পার হয়ে গিয়ে যে বুধবার হামের উপসর্গে আরও অনেকগুলো শিশু মারা গেল। আজ পর্যন্ত যে মানুষটা যা দায় আছে সেটা নিয়ে একটু শব্দ করলো না, আপনারাও কোনো কিছু বললেন না। আর এর সাথে একটু যোগ করি যে এই আমরা সুইস ব্যাংকের একটা হিসাব দেখলাম, আওয়ামী লীগ সরকারের সময় অনেক টাকা পাচার হয়েছে, অনেক দেশে চলে গেছে, এটা তো দেবপ্রিয়র শ্বেতপত্রেই এসেছে। সুইস ব্যাংক 2025 সালের যে হিসাবটি দিয়েছে, তাতে যত হাজার কোটি প্রায় 40,000 কোটি সুইস বাংলাদেশ থেকে পাচার হয়েছে। আমার একটা প্রশ্ন, প্রফেসর ইউনূস সাহেবের শাসনামলে কিভাবে বাংলাদেশ থেকে টাকা যায়? প্রথমে ভাইয়ের কথাটা একটু আবার বলে দিচ্ছি, সরকারকে একটা বিষয়ে মনোযোগী হতে হবে।
আজকে আমার ওই বন্ধুবরের কাছ থেকে, এবং আমি 2 দিন ধরে গতকালকে আমি একটু পার্লামেন্ট লাইব্রেরিতে গেছিলাম। আর্টিকেল 87 ভাইজানে, এটা ম্যান্ডেটরি প্রভিশন হচ্ছে প্রতি বছর সারা বছর গভর্নমেন্ট কি খরচ করলেন তার অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিতে হবে। আর আর্টিকেল 84 আছে কনসলিডেটেড ফান্ডে কোথায় কোথায় ইউজ করা হয়েছে তার দিতে হবে। আপনি জানেন এই আমলারা 19 সালে, এখন 19 সালেরটা দিছে। আর্টিকেল 87 বলতেছে অ্যানুয়াল, মানে প্রতি বছর এটা দিতে হবে। আবার দেখেন হিসাবরক্ষক পোস্টটাও কিন্তু আমাদের কনস্টিটিউশনাল পোস্ট, হিসাবরক্ষক, অডিটর। দেখেন মহাহিসাবরক্ষক, আপনি 19 সালের পরে হিসাবরক্ষকের কাছে কোনো হিসাবই নাই, তাহলে উনি জাতিকে কি দিবেন? তাহলে আমি কেন আমলাতন্ত্রের কথা বললাম আর ভাই ওয়েস্টমিনিস্টার মডেলের কথা বললাম? আমি যে উদাহরণটা দিলাম ওটা ওয়েস্টমিনিস্টার মডেলে। আমলাতন্ত্র নির্ভরতা ওয়েস্টমিনিস্টার মডেল না। ওয়েস্টমিনিস্টার মডেল হচ্ছে কমিটি সিস্টেম, এই জন্যই করা হয়েছে যে তারা সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, তাদের আগে কি, তাদের কথা হচ্ছে দে আর দ্য সার্ভেন্ট অফ দ্য রিপাবলিক। এই কথা বললেই খেপে যাবে। আপনি একটা ডিসি সাহেব বল না, বাংলায় কি ডিসি মানে কি? ডিসি মানে কি? ডেপুটি কমিশনার না, কালেক্টর, একজন এক এক ভাবে বলে। আরেকভাবে বলা ডিস্ট্রিক্ট কালেক্টর ছিল ব্রিটিশ আমলে। হ্যাঁ, ডিস্ট্রিক্ট কালেক্টর কি ছিল? যে রাজস্ব কামাই করবে। তারপর থেকে তার পদটা কি হলো? ডেপুটি কমিশনার। আপনি জেলা প্রশাসক লেখেন কোথা থেকে? তাকে ট্রিট করা হয় ডিস্ট্রিক্ট না, কিভাবে? না না, তার তো কোনো জায়গায় নাই। তাহলে না না, আপনি আমাকে বলেন, আপনি তো না, আপনি একটা জিনিস বলেন, আর আমি জেলা পরিষদ চেয়ারম্যান আছে না, আগে জেলা গভর্নর ছিল না, এই যে জেলা প্রশাসক লিখলে এটা কারা লিখলেন? দেখেন এরশাদ সাহেবের সময় 86 সালে এই আমলারা দেশের কত ক্ষতি করছে শোনেন। এরশাদ সাহেবকে যা বললেন আপনি পার্টি করেন কেন? পার্টি করবো না, তাহলে ভোটে জিতবো কি? বলে আমি রিটার্নিং অফিসার, ডিক্লেয়ার দিয়ে দেবো, কোর্টের বারান্দারা ঘুরতে থাকবে, 5 বছর পার হয়ে যাবে। কি হয়ে যাবে? 5 বছর পার হয়ে যাবে। আমাকে 2টা জিনিস দেন। কি দেন? আমাকে জেলা প্রশাসক লেখার ক্ষমতা দেন আর ঘুষ খাওয়ার পারমিট দেন। ঘুষ খাওয়ার পারমিট দেন। আমি একদম ইয়া দিয়ে বলে দিলাম, এই 86 সাল থেকে এই প্রতিটা ডিসি হয়ে গেল মনস্টার। তারা এমপি কেন? কাউকে তোয়াক্কাই করে না, কাউকে তোয়াক্কাই করে না। এই মনস্টার শেখ হাসিনার আমলেও ডিসি সাহেবদের আপনি ক্ষমতা কমাতে পারছেন। প্রথম কথা হলো, রাষ্ট্র সংস্কার করতে গেলে ভাই আপনাকে মনোযোগী হতে হবে জনগণের ক্ষমতায়ন। আমি এই যে এই বইটা পড়তে পড়তে দেখতেছিলাম 71 সালে আমরা চাইছিলাম জনগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। আপনি কি করছেন? পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ লেখেননি? তার বাংলা কি? তার বাংলা কি? গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার। জনগণতান্ত্রিক সরকার কোথায় গেল? আমি রাষ্ট্র মেরামতের কথাটা প্রথম বলছি, এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপুল। আমি যদি জনগণের ভোটে পেয়ে থাকি তাহলে তো আমি জনগণতান্ত্রিক সরকার হব। আমি প্রজা কেন? ব্রিটিশ আমলে আমাকে প্রজা করে দিচ্ছে। ওই জন্য দেখেন স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি অ্যাক্টে, না মোশাররফ ভাই তো বলেছেন যে সেটা বলতেছি আমি আপনাকে। টেনেন্সি অ্যাক্ট কেন বলছে? আপনাকে এখনো প্রজা বানায় দিতে চাই, এবং সেটা কারা চায়? এই আমলারা। কারণ আইনগুলো এখনো তৈরি করতেছে আমলারা। আসেন সংসদকে ক্ষমতায়ন করেন। তাহলে এটা হলো ফার্স্ট পার্ট, আমি খেলে অ্যাড করে দিলাম। এবার আপনার কোশ্চেনে একটা হামের কথাটা আগে আসে। এই বাজেটে বলা হয়েছে যে অ্যাডভান্স ট্যাক্স না হবে না কিসের উপরে? ফিল্টারের উপরে। কিসের ফিল্টারের উপরে? কিডনির জন্য কি করেন? ডায়ালাইসিস করেন, ডায়ালাইসিসের উপরে। তাতে কত টাকা কমবে? 800 টাকা।